প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে। আশা করছি সবাই বরাবরের মতোই মনোযোগ দিয়ে শুনবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেটা গুরুত্ব সহকারে করবে। প্রথমে আমরা শিক্ষণফলগুলো জেনে নেব। 1. সাহিত্যের বিভিন্ন প্রকরণ সম্পর্কে ধারণা লাভ। 2. কবিতার প্রবণতা ও প্রকারভেদ। 3. নাটকের বিশেষত্ব ও বৈচিত্র্য। 4. ছোট গল্পের লক্ষণ ও শ্রেণীভেদ। 5. উপন্যাসের ধরন ও শ্রেণীবিভাগ। এবং 6. প্রবন্ধের স্বাতন্ত্র্য ও শ্রেণীভেদ। প্রথমে আমরা জেনে নেব সাহিত্যের রূপ ও রীতি বলতে আসলে আমরা কি বুঝি। সাহিত্যের রূপ বলতে সাধারণত সাহিত্যের বিভিন্ন শাখাকে নির্দেশ করা হয়, যেমন কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস প্রভৃতি। আর সাহিত্যের রীতি হলো সাহিত্যের শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। অর্থাৎ এই অধ্যায়টি পড়ে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে ধারণা লাভ করতে পারব, পাশাপাশি এই সাহিত্যের শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা পাব। প্রথমে আমরা কবিতা সম্পর্কে আলোচনা করব। তো কবিতা সাহিত্যের সবচেয়ে প্রাচীন একটি মাধ্যম, গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে এই কবিতা। কবিতা কি এ সম্পর্কে নানা ধরনের আলোচনা আছে। বিভিন্ন জন বিভিন্নভাবে কবিতাকে সংজ্ঞায়িত করেছেন। তো কবিতার সংজ্ঞা সম্পর্কে আমরা বলতে পারি যে ছন্দবদ্ধ ভাষায় পদ্যে যা লিখিত হয় সেটাই কবিতা। অর্থাৎ কবিতাকে অবশ্যই ছন্দবদ্ধ ভাষায় রচিত হতে হবে এবং সেটা পদ্যে লিখিত হতে হবে। এবং আমরা দুই ধরনের কবিতা পাই, একটা হচ্ছে মহাকাব্য আর একটা হচ্ছে গীতি কবিতা। এই মহাকাব্যটা হচ্ছে এখানে অনেকটা কাহিনী থাকে, কাহিনীধর্মী, এবং এটার কাহিনীটা হয় স্বর্গ মর্ত পাতাল ব্যাপী, এবং এই মহাকাব্যের যে নায়ক থাকবে সে হবে একজন বীর। আর গীতি কবিতা হচ্ছে কবির নিজস্ব মনোভাব, ব্যক্তিগত মনোভাব যে কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয় সেটা হচ্ছে গীতি কবিতা। মহাকাব্য আমরা দুই ধরনের মহাকাব্য পাই পৃথিবীতে, একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। এই জাত মহাকাব্যটা হচ্ছে আকৃতিতে বিশাল, এটা একটা জাতির চিন্তা চেতনাকে ধারণ করে, এবং পৃথিবীতে 4টি জাত মহাকাব্য আছে। তার দুটি হচ্ছে ভারতবর্ষের আর দুটি হচ্ছে ইউরোপের। ইউরোপের দুটি মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং অডিসি, এই দুটি লিখেছেন মহাকবি হোমার। আর ভারতবর্ষের দুটি মহাকাব্য, একটি হচ্ছে রামায়ণ, এটি লিখেছেন বাল্মীকি, অন্যটি হচ্ছে মহাভারত, এটি কৃষ্ণদৈবায়ন ব্যাসদেব লিখেছেন। আর সাহিত্যিক মহাকাব্য হচ্ছে জাত মহাকাব্যের কোনো বিশেষ অংশ বা কাহিনী নিয়ে এই সাহিত্যিক মহাকাব্য রচিত হয়। এবং এই সাহিত্যিক মহাকাব্যের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য আর হচ্ছে ভার্জিলের ইনিট, এগুলো সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ। আর গীতি কবিতার উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী। সেই বৈষ্ণব পদাবলীতে আমরা কবিদের ব্যক্তিগত যে মনোভাব সেটা আমরা সেখানে প্রকাশিত হতে দেখি। পাশাপাশি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গীতি কবিতাকে বিশ্বমান উত্তীর্ণ করেছেন। এরপর বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ সাহিত্য আঙ্গিকটি আছে সেটা হচ্ছে নাটক। নাটকের বিশেষত্ব হচ্ছে এটা সংলাপ নির্ভর রচনা, অর্থাৎ এই সংলাপ নির্ভরতা নাটককে সাহিত্যের অন্যান্য শাখা থেকে আলাদা করে তুলেছে। এবং এই নাটকের আমরা 5টা অংশ দেখতে পাই। প্রথমত হচ্ছে প্রারম্ভ, অর্থাৎ নাটকটা শুরু হবে একটা সমস্যা দিয়ে, এরপর হচ্ছে প্রবাহ, সেই সমস্যাটা বৃদ্ধি পেতে থাকে। এরপর হচ্ছে উৎকর্ষ, সেই সমস্যাটা একটা চরম রূপ ধারণ করে, ক্লাইম্যাক্সে পৌঁছায়। এবং এরপর হচ্ছে গ্রন্থিমোচন, সেই সমস্যাটা ধীরে ধীরে সমাধান হতে থাকে, এবং সবশেষে উপসংহার, সেই সমস্যাটার একটা পরিণতি লাভ করে। কাহিনীর বিষয়বস্তু পরিণতির দিক থেকে নাটককে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাজেডি, কমেডি এবং প্রহসন। এই ট্র্যাজেডিটা হচ্ছে যে নাটকের বিষয়বস্তু হবে অনেকটা বিষাদ ঘন এবং এটার পরিণতি হবে বিয়োগান্তক।
সেটা হচ্ছে ট্র্যাজেডি। এবং বাংলা সাহিত্যে ট্র্যাজেডির উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, এছাড়া শেক্সপিয়রের হ্যামলেট, ম্যাকবেথ, এগুলো উল্লেখযোগ্য ট্র্যাজেডি। আর কমেডি হচ্ছে যে নাটকের বিষয়বস্তু হচ্ছে অনেকটা হাস্যরসাত্মক এবং এটার পরিণতি হয় মিলনাত্মক। এবং বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কমেডি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী আর শেক্সপিয়র অ্যাজ ইউ লাইক ইট, এটা গুরুত্বপূর্ণ কমেডি। আর প্রহসন হচ্ছে কোনো সামাজিক সমস্যা নিয়ে সাধারণত যে নাটক লেখা হয় এবং এখানে সমাজকে ব্যঙ্গ করা হয় এই নাটকের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে প্রহসন। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রহসন আছে, একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এবং বুড় শালিকের ঘাড়ে রো। এছাড়া শ্রেণীবিন্যাসগত দিক থেকে নাটককে বিভিন্নভাবে ভাগ করা হয়। এর মধ্যে আছে ধ্রুপদী নাটক, রোম্যান্টিক নাটক, কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক এবং পৌরাণিক নাটক। ধ্রুপদী নাটকের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সফোক্লিসের ইদিপাস, মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা রোম্যান্টিক নাটকের উল্লেখযোগ্য উদাহরণ, বুদ্ধদেব বসুর তপস্বী তরঙ্গিনী, এটা একটি কাব্যধর্মী নাটক, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এটি সামাজিক নাটক, গিরিশচন্দ্রের কালা পাহাড় কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান, এগুলো ঐতিহাসিক নাটক, এবং গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব, এটা হচ্ছে উল্লেখযোগ্য একটি পৌরাণিক নাটক। এরপরে সাহিত্যের যে গুরুত্বপূর্ণ শাখা সেটি হচ্ছে ছোট গল্প। প্রথমে বলে নিই, ছোট গল্প হচ্ছে বাংলা সাহিত্যের একটি আধুনিক শাখা, অর্থাৎ ছোট গল্প মূলত আধুনিক কালেরই সৃষ্টি। এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প লিখেছেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এখন পর্যন্ত তিনি শ্রেষ্ঠ ছোট গল্পকারদের একজন। এবং ছোট গল্পের উল্লেখযোগ্য সংজ্ঞাও দিয়েছেন রবীন্দ্রনাথ। তার একটি কবিতা আছে বর্ষা যাপন, সেই কবিতায় আমরা ছোট গল্পের সংজ্ঞা পেয়ে যাই। সেই কবিতাটা আমি একটু বলছি, তাহলে তোমাদের ছোট গল্প সম্পর্কে বুঝতে সুবিধা হবে। সেই কবিতায় তিনি বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অজস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এই শেষ হয়েও হইল না শেষ, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ ছোট গল্পের ক্ষেত্রে। অর্থাৎ ছোট গল্প শেষ হলেও মনে হবে শেষ হয়নি, একটা অতৃপ্তি থেকে যাবে পাঠকের। এই অতৃপ্তির কারণ হচ্ছে এই ছোট গল্প জীবনের একটি বিশেষ মুহূর্ত নিয়ে রচিত হয়, অর্থাৎ সমগ্র জীবনকেই ছোট গল্প ধারণ করে না, জীবনের কোনো বিশেষ অংশ, বিশেষ মুহূর্ত ছোট গল্পে উঠে আসে। এই জন্য ছোট গল্প সবসময় অসম্পূর্ণ মনে হয় এবং পাঠকের এক ধরনের অতৃপ্তি থেকে যায়। এই ছোট গল্প বিভিন্ন ধরনের হতে পারে, প্রেম বিষয়ক ছোট গল্প হতে পারে, মনস্তাত্ত্বিক ছোট গল্প হতে পারে, সামাজিক ছোট গল্প, প্রকৃতি ও মানুষ সম্পর্কে ছোট গল্প, অতি প্রাকৃত বিষয় নিয়ে ছোট গল্প রচিত হতে পারে, বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে ছোট গল্প লেখা হতে পারে, হাস্যরসাত্মক উদ্ভট কল্পনাশ্রয়ী ছোট গল্প হতে পারে, এবং সাংকেতিক এবং ঐতিহাসিক ছোট গল্প হতে পারে। এবং বাংলা সাহিত্যে এই সবগুলো শাখায় আমরা দেখব যে উল্লেখযোগ্য সংখ্যক ছোট গল্প লেখা হয়েছে। এবং ছোট গল্পের রবীন্দ্রনাথ একজন উল্লেখযোগ্য কারিগর। পাশাপাশি আমরা দেখব যে বাংলা সাহিত্যের যারা প্রধান লেখক আছেন তারা প্রত্যেকেই ছোট গল্প লিখেছেন। আমরা দেখব যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক, বুদ্ধদেব বসু প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ছোট গল্প লিখেছেন। এরপরে সাহিত্যের যে গুরুত্বপূর্ণ শাখার কথা আমি আলোচনা করব সেটি হচ্ছে উপন্যাস। বলে নেওয়া ভালো যে উপন্যাস বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সাহিত্য আঙ্গিক এবং পাঠক নন্দিত। এবং এই উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি গদ্যে রচিত হবে এবং পূর্ণাঙ্গ জীবনকে উপন্যাস ধারণ করবে। এবং ছোট গল্পে আমরা দেখেছি সেখানে জীবনের একটি বিশেষ মুহূর্ত উঠে আসে, কিন্তু উপন্যাসে পূর্ণাঙ্গ জীবনকে আমরা পেয়ে যাই। এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেছেন প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলাল।
আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং প্রথম সার্থক উপন্যাসটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই উপন্যাসেরও আমরা বিভিন্ন ধরনের প্রকারভেদ পাই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণধর্মী উপন্যাস। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ উপন্যাসিকও বটে, এবং রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাসিক। তার হাত ধরে বাংলা সাহিত্যে কিন্তু আধুনিকতা তৈরি হয়েছে। তিনি বাংলা সাহিত্যে প্রথম যে উপন্যাসের যে মনোজগৎকে তুলে ধরা, তিনি চোখের বালি উপন্যাসের মধ্যে দিয়ে মানুষের বনজগতের যে বিশ্লেষণ সেটা তিনি করেছেন, মনোজগৎকে তুলে ধরেছেন, এবং এর মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে কিন্তু বাংলা উপন্যাসের ক্ষেত্রে মানে আধুনিকতার সূত্রপাত হয়েছে। এছাড়া বাংলা সাহিত্যে যারা গুরুত্বপূর্ণ উপন্যাসিক আছেন তারা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বনফুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শহীদুল্লাহ কায়সার। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় একজন লেখক, এবং এখন পর্যন্ত তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম উপন্যাসিকদের একজন। এরপর আছে বাংলা সাহিত্যের আরও একটি গুরুত্বপূর্ণ শাখা, সেটি হচ্ছে প্রবন্ধ। এই প্রবন্ধের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই প্রবন্ধ গদ্যে রচিত হবে, অর্থাৎ প্রবন্ধটা লিখতে হবে গদ্যে, এবং এটি পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করবে। সাহিত্যের অন্য যে শাখাগুলো আছে এগুলো মানুষের জ্ঞান তৃষ্ণাকে কিন্তু পরিতৃপ্ত করে না, সেটা মানুষকে আনন্দ দেয়, এটাও আনন্দ দেয়, ঠিক আছে, প্রবন্ধ আনন্দ দেবে, কিন্তু অবশ্যই সেটা মানুষের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করবে। এবং সাহিত্য কোনো বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবে, এবং এখানে যে বিষয়গুলো থাকবে সেটা সংবাদপত্রের মতো হলে চলবে না। এখন প্রশ্ন আসতে পারে, সংবাদপত্র যে লেখাগুলো থাকে সেটাও তো গদ্যে লেখা, সেখানেও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করে, তাহলে সংবাদপত্রের যে প্রতিবেদনগুলো আছে সেগুলো প্রবন্ধ হবে কিনা? সেটা অবশ্যই প্রবন্ধ হবে না। কারণ হচ্ছে সংবাদপত্রের যে বিষয়গুলো থাকে, যে লেখাগুলো থাকে, সেগুলোতে সৃজনশীলতা থাকে না, কিন্তু প্রবন্ধের লেখাগুলোতে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। অর্থাৎ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৃজনশীলতা, তাকে সৃজনশীল হতে হবে। তাহলে প্রবন্ধ হতে হলে অবশ্যই সেটা সৃজনশীল হতে হবে। এবং আমরা দুই ধরনের প্রবন্ধ দেখি, একটি হচ্ছে তন্ময় প্রবন্ধ, অন্যটি হচ্ছে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ হচ্ছে এখানে লেখক নিরপেক্ষভাবে বা বস্তুনিষ্ঠ দৃষ্টিতে তিনি কোনো জ্ঞানগর্ভ বিষয়ে আলোচনা করবেন। এখানে লেখকের ব্যক্তিগত মনোভাব কিংবা তার নিজের যে ভালো লাগা মন্দ লাগা সেটি এখানে প্রাধান্য পাবে না। আর মন্ময় যে প্রবন্ধ, সেখানে লেখকের ব্যক্তিগত ভালো লাগা কিংবা মন্দ লাগা সেটি গুরুত্ব পাবে। তিনি নিজের পছন্দ মতো বা নিজের ভালো লাগা বা মন্দ লাগা অনুযায়ী তিনি বিভিন্ন বিষয় তুলে ধরবেন, আলোচনা করবেন। এবং বাংলা সাহিত্যে এই মন্ময় প্রবন্ধের গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ। সেই প্রবন্ধগুলোতে তিনি প্রকৃতি বিষয়ে, তার জীবন নিয়ে তিনি তার গুরুত্বপূর্ণ যে নিজের ভালো লাগা মন্দ লাগা এগুলো তুলে ধরেছেন। তাহলে এই হচ্ছে আমাদের প্রবন্ধ সম্পর্কে আলোচনা। আশা করছি তোমরা এই যে সাহিত্যের শাখাগুলো নিয়ে যে আলোচনা সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই অধ্যায় থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো তোমাদের বলছি, তোমরা এগুলো একটু লিখে নাও। তোমরা প্রশ্নগুলো একটু দেখো। প্রথম প্রশ্ন, কবিতা কি? 2 নম্বর প্রশ্ন, যা নেই ভারতে তা নেই ভারতে ব্যাখ্যা করো। 3 নম্বর, গীতি কবিতার বৈশিষ্ট্য কি? 4 নম্বর, মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে
আলোচনা করো। 5 নাম্বার, ট্র্যাজেডি ও কমেডি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 নাম্বার, শেষ হয়ে হইল না শেষ, ব্যাখ্যা করো। 7 নাম্বার, সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা কোনটি, আলোচনা করো। 8 নাম্বার, তন্ময় ও মন্ময় প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো। 9 নাম্বার, রম্য রচনা কি। 10 নাম্বার, সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে সাহিত্যের রূপ ও রীতি বলতে কি বোঝায়। তো এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আমার আলোচনায় এগুলো অনেকটা এসে গেছে। তো এখানে কয়েকটি বিষয় নিয়ে আমি বলবো। যা নেই ভারতে তা নেই ভারতে। এখানে প্রথম ভারত হচ্ছে মহাভারত, আর দ্বিতীয় ভারত হচ্ছে ভারতবর্ষ। অর্থাৎ যে মহাভারত, যে মহাকাব্যটির কথা বলেছি, সেই মহাভারতে এত বিচিত্র বিষয় এসেছে যেটা ভারতবর্ষের এমন কোনো বিষয় নেই যেটা এই মহাভারতে নেই। এই লাইনের মধ্য দিয়ে এটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের জীবন, সংস্কৃতি, রাজনীতি এবং মানুষের যে বৈশিষ্ট্য সব কিছুই মহাভারতের মধ্যে পাওয়া যায়। এরপরে যেটা আছে গীতি কবিতার বৈশিষ্ট্য, এটা নিয়ে আমি আলোচনা করেছি। এটা লেখকের নিজের ব্যক্তিগত যে মনোভাব সেটি প্রকাশ পাবে গীতি কবিতার মধ্য দিয়ে। আর কবিতা কি সেটা তো বলেছি, ছন্দবদ্ধ ভাষায় রচিত হবে এবং সেটি অবশ্যই পদ্যে লেখা হবে কবিতা। মহাকাব্যের বৈশিষ্ট্য, মহাকাব্য হচ্ছে যেটা একটি কাহিনীধর্মী কাব্য এবং এটার কাহিনী হবে স্বর্গ, মর্ত্য এবং পাতালব্যাপী, এবং এই কাব্যের নায়ক হবে একজন বীর। এবং ট্র্যাজেডি এবং কমেডি, ট্র্যাজেডি হচ্ছে যেটার পরিণতি হবে বিয়োগান্তক, সেটি ট্র্যাজেডি, এবং যে নাটকের পরিণতি হবে মিলনাত্মক, সেটি হচ্ছে কমেডি। শেষ হয়েও হইল না শেষ, এটি হচ্ছে ছোট গল্পের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ছোট গল্প শেষ হয়ে যাবে কিন্তু মনে হবে শেষ হয়নি, কারণ হচ্ছে এটি জীবনের একটি বিশেষ অংশ, একটি বিশেষ মুহূর্তকে ধারণ করে, এজন্য ছোট গল্প সবসময় অসম্পূর্ণ মনে হয়। সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শাখা কোনটি? নিঃসন্দেহে উপন্যাস। এখন পর্যন্ত সবচেয়ে পঠিত শাখা হচ্ছে উপন্যাস, সবচেয়ে জনপ্রিয় শাখা। তন্ময় ও মন্ময় প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো। তন্ময় প্রবন্ধ যেখানে লেখক বস্তুনিষ্ঠভাবে আলোচনা করবেন, লেখকের ভালো লাগা মন্দ লাগা এখানে গুরুত্ব পাবে না, সেটি হচ্ছে তন্ময় প্রবন্ধ। আর মন্ময় প্রবন্ধ যেখানে লেখকের ব্যক্তিগত ভালো লাগা কিংবা মন্দ লাগা গুরুত্ব পাবে, তিনি নিজস্ব অনুভূতিকে যেখানে প্রাধান্য দেবেন যে প্রবন্ধের মধ্যে, সেটাই হচ্ছে মন্ময় প্রবন্ধ। আর রম্য রচনা হচ্ছে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যখন হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপিত হবে, সেটা হচ্ছে রম্য রচনা। রম্য রচনার বিষয়বস্তু কিন্তু হালকা নয়, এটার বিষয়বস্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটার প্রকাশভঙ্গিটা হবে হাস্যরসাত্মক। আর সাহিত্যের রূপ ও রীতি বলতে কি বোঝায়, আমরা এটা প্রথমে আলোচনা করেছি। সাহিত্যের রূপ মানে সাহিত্যের যে বিভিন্ন শাখাগুলো আছে সেটাকে নির্দেশ করে, যেমন কবিতা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, এগুলো হচ্ছে সাহিত্যের রূপ। আর সাহিত্যের রীতি হচ্ছে যখন সেই রূপটা কিভাবে তৈরি হচ্ছে বা সেটা নির্মাণ কৌশলটা কি, সেটাই হচ্ছে সাহিত্যের রীতি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে বিষয়গুলো দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো দেওয়া হলো, এগুলো বাসায় খুব গুরুত্ব সহকারে করবে। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থাকবে এবং পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।